আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। যে ইন্টারোগেটিভ চলছিল, ইন্টারোগেটিভে কয়েকটা জিনিস দেখানো হয়েছিল, তারপরে ব্যতিক্রমী যে জিনিসগুলো ছিল সেইগুলো থেকে শুরু করবো আপাতত। অনেক সময় এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে আমরা যে রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভ হিসাবে রাখি, অর্থাৎ আস্ক বা আস্কড এগুলো যে রাখি, এগুলো ছাড়াও অন্য কিছু লেখা যাবে। যেমন আমি কয়েকটা লিখছি। এক্ষেত্রে আমরা আস্কড লিখছি কেন? যে আমি বলেছিলাম আগের দিন SLPTS এটা সবসময় দেখতে বলি। প্রথমে সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলি, সেন্টেন্স ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভ হবে, সেটার পরিবর্তে আস্ক। তারপরে লিঙ্কার ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড বসে যায়, প্রোনাউন থাকলে প্রোনাউন গুলো চেঞ্জ হয়, ফার্স্ট পার্সোনাল প্রোনাউন গুলো সাবজেক্টকে বোঝায়, সেকেন্ড পার্সোনাল গুলো অবজেক্টকে বোঝায়। তাহলে প্রোনাউন কি আছে? ইউ। ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? মি, মানে আই হবে ওটা। আচ্ছা, টেন্স চেঞ্জ হবে কিনা? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে টেন্স চেঞ্জ হয়, তাহলে কি আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাভ আছে হ্যাড হয়ে যাবে। তারপরে সিচুয়েশন চেঞ্জ নাই। ঠিক এই রকমই প্রশ্নগুলো যখন এইভাবে দেওয়া থাকবে, আমি একটু লিখে রাখছি জায়গাটায়, আমরা সেইডের পরিবর্তে মানে সেইড টু এর পরিবর্তে আস্কড লিখতে পারি, ASKED। এছাড়াও অন্য কিছু দিয়েও করা যায়। কিভাবে করা যাবে আমি লিখছি, শুধু দেখে নাও এখন। আজ রিতা, কমা ইনভার্টেড কমা তুলে কি করবো? ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিতে হয়, বসিয়ে দিলাম হোয়ার। আচ্ছা, এই লিঙ্কারের পরে বা কানেক্টরের পরে কি বসাতে বলা হয়েছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই হিসাবে। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ কাকে বোঝাচ্ছে? রিতাকে। তাহলে কি হবে এখানে? সি। হোয়ার সি। আচ্ছা, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে হ্যাড হয়, হ্যাড কেপ্ট দা স্টলেন থিং, শেষে ফুল স্টপ। এটা হচ্ছে আনসার। কিন্তু অনেক সময় যখন আমাদেরকে কোনো এক্সাম দিতে গিয়ে এমসিকিউ দেওয়া হয়, তখন কিন্তু এই আস্কড শব্দটা নাও দিতে পারে। তখন কি করতে হবে? তাহলে এই আস্কড ছাড়াও এখানে কি কি ব্যবহার করতে পারি আমরা? এখানে লিখতে পারি ইনকোয়ার্ড অফ। তাহলে অ্যান্সার কি পাবো? স্যার ইনকোয়ার্ড অফ কেন লিখলেন? লেখা যাবে, কারণ এটা তো অনুসন্ধান করছে, জিজ্ঞাসা করছে। ইনকোয়ার্ড অফ রিতা হোয়ার শি হ্যাড কেপ্ট দা স্টলেন থিংস। বাকিটা যেরকম নিয়ম সেরকমই থাকবে। তাহলে আস্কড এর জায়গায় আমরা ইনকোয়ার্ড অফটা লিখতে পারছি। এই জিনিসটার পরিবর্তে আবার তোমাদেরকে লিখে দিতে পারে, যেহেতু পাস্ট আছে, ওয়ান্ট টু নো, এটা না লিখে আমরা লিখবো ওয়ান্টেড টু নো, মানে জানতে চেয়েছিল, এটাও লেখা যাবে। স্যামুয়েল ওয়ান্টেড টু নো, কার কাছ থেকে জানতে চেয়েছিল? ফ্রম রিতা। তাহলে ওয়ান্টেড টু নো ফ্রম রিতা হোয়ার সি হ্যাড কেপ্ট দ্য স্টলেন থিং। হয়ে গেল। আচ্ছা, এই জিনিসটা দিয়ে আরেকটা জিনিস বোঝাচ্ছি। এই যে আস্কড আছে, এই আস্কডটাকে মিটিয়ে নিলাম আমি। এখানে কিন্তু যদি রিতা না থাকতো, বা এখানেও একই জিনিস হবে, তাহলে এখানে লেখা যেত, এখানে ফ্রম দেওয়ার আর কোনো দরকার নেই, কারণ কার কাছ থেকে জানতে চেয়েছে সেটা নেই। তাহলে ওয়ান্টেড টু নো হোয়ার আই হ্যাড কেপ্ট দ্য স্টলেন থিংস, এখানে সি লিখতে পাবে না, কেন? রিতা নেই এখানে। বুঝা গেল বিষয়টা? তাহলে আমি আগের দিন তোমাদের শুধুমাত্র আস্ক বা আস্ক ওইগুলো দেখিয়েছি, আজকে বলে দিলাম যে এখানে আস্ক ASKED এই শব্দের পরিবর্তে ইনকোয়ার অফ বা ওয়ান্টেড টু নো, এগুলো ওয়ান্টেড টু নো ফ্রম এগুলো লেখা যায়। ইন্টারোগেটিভ আগের যে পার্টটা হয়েছিল সেটা এবং এইটুকু দিয়ে ইন্টারোগেটিভ প্রায় সম্পূর্ণটা শেষ। এছাড়াও একটা জিনিস না বললে নয়, জিনিসটা অবশ্যই বলছি, একটু খেয়াল রাখবে। বলা হয়েছিল অ্যাসার্টিভের ক্ষেত্রে সম্ভবত যদি এইরকম করে লিখে
তারপরেও দেখো যে রিপোর্টিং ভার্ব এবার ডান দিকে চলে গেছে, যেদিকে থাক রিপোর্টিং ভার্ব দিয়ে শুরু করতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই সেইড রতন, মানে রতন বলল, এই সেইডের কিন্তু অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু পুরোটা যদি পড়ি তাহলে বুঝতে পারবো হোয়েন ডিড ইউ কাম রিতা সেইড রতন, রতন বলল রিতা তুমি কখন এলে, তাহলে এই রতন কাকে বলেছে কথাটা, রতন বলেছে রিতাকে, তাহলে এই সেইডের অবজেক্টটা আমরা রিতা করে নেব, এটাকে বলা হয় ভোকেটিভ কেস, রিতাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তাহলে যেহেতু প্রশ্ন, সরি এখানে প্রশ্ন ছুটে গেছে, যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তাই কি করব আমরা আস্ট জিজ্ঞেস করব, মানে আস্ট ইউজ করব, রতন আস্ক, কাকে বলেছে রিতাকে, রিতা। আবার বলছি আমরা এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটা ছিল না, কিন্তু কাকে বলেছে এটা বুঝতে পারছি, সুতরাং ওই অবজেক্টটাকে টেনে নিলাম। তারপরে ডব্লিউএচ ওয়ার্ড আছে হোয়েন, হোয়েন লিখলাম। এবার দেখো ডিড কাম রয়েছে, তার মানে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি হয় হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে ইউটাকে রিতা মানে সি, সি হ্যাড কাম, ফুল স্টপ। স্যার এখানে কি ওয়ান্টেড টু নো ফ্রম করা যাবে, হ্যাঁ লেখা যাবে। এখানে কি ইনকোয়ার্ড অফ লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। শুধুমাত্র এটা দেখালাম কেন যে এই যে ভোকেটিভ কেস রয়েছে অনেক সময় এরকম করে থাকে। আবার অনেক সময় এইভাবে দেই যে হোয়েন ডিড ইউ কাম স্যার, স্যার বলেছে, হোয়েন ডিড ইউ কাম ফ্রেন্ড, হোয়েন ডিড ইউ কাম দিয়ে কিছু একটা সম্বোধন করে বলা হয়েছে অ্যাড্রেস করে, তখন কি করতে হবে তাহলে অ্যানসারটা লাস্ট এটাই, আর দেখাবো না এরপরে। তখন দেখো রতন কাকে বলেছে, স্যারকে, তাহলে স্যার উদ্দেশ্য করেও তো বলতে পারে কাউকে, নিজের স্যারকে না বলে, তখন কি করতে হয় যদি উদ্দেশ্য করে কাউকে কিছু বলে, তখন লিখতে হয় অ্যাড্রেসিং অ্যাজ, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং অ্যাজ যা বলবে সেটা। তারপরে বাকি যা আছে লিখে নেব, রতন আজ when I had come, addressing as sir, Ratan asked when I had come, তারা রতন স্যার বলে সম্বোধন করে আমাকে জিজ্ঞাসা করলো কখন এসেছে, বোঝা গেল বিষয়টা। অ্যাড্রেসিংটা কখন দেবো, যখন কোনো কিছু বলে সম্বোধন করবে তখন। এবার চলে যাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে।